হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লাভ ব্লগস। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আর একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো, কি রান্না করছি সেটা তো তোমরা ফার্স্টেই দেখেই বুঝে গেছো যে কি রান্না হচ্ছে। তবু আমি কিভাবে তৈরি করি চিংড়ি মাছের মালাইকারি সেই রেসিপিটাই তোমাদের সাথে যদিও আজকে চিংড়ি মাছের মালাইকারি তোমরা কম বেশি সবাই জানো, তবু আমি কি স্টাইলে করি আজকে সেটাই তো তুলে ধরছি তোমাদের জন্য। আর তার থেকেও বড় কথা, চলো ফার্স্টে একটা গল্প বলি। আজকে জানো তো চিংড়ি মাছের মালাইকারি হওয়ার কথাই ছিল না। বাপি পাঠিয়েছিল চিংড়ি মাছগুলোকে, আমাদের এঁচড় হয়েছিল গাছে, সেই এঁচড় দিয়ে রান্না করার জন্য। তো এঁচড় চিংড়ি হওয়ার কথা ছিল, তো সেখানে দেখো এত বড় চিংড়ি দেখে তোমাদের দাদাভাই আবদার করে বসলো যে ওনাকে চিংড়ি মাছের মালাইকারি করে দিতে হবে। তাই মামনি আর কি করবে, ছেলের কথা না ফেলতে পেরে বলছে ঠিক আছে তাহলে সবার জন্য একটা করে চিংড়ি যাতে হয় সেই বড় চিংড়িগুলোকে নিয়ে নে, আর বাদবাকি যে ছোট চিংড়িগুলো রয়েছে ওগুলো দিয়ে আমি চিংড়ি মাছের আমিও কিন্তু মামনির কথা শুনে যেই কথা সেই কাজ, চলে গেছি চিংড়িগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়ে। তারপরে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে আমি টুথপিক ভরে দিয়েছি, যেগুলো মালাইকারি হবে, যাতে চিংড়িগুলো সোজা থাকে, যেহেতু অল্প চিংড়ি তো তার জন্য বেঁকিয়ে গেলে আবার খুব কম কম দেখতে লাগবে, ভালো লাগবে না ভিডিওটা, ওই জন্য সোজা করে দিয়েছি। আর ভালো করে লবণ একটু হলুদ মাখিয়ে নিলাম। এবার তোমাদেরকে বলি চিংড়ি মাছের জন্য আমি কি কি মশলা নিয়েছি। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, একটু জিরে বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। তো এই কটাই ছিল চিংড়ি মাছের জন্য উপকরণ। আর আমি পরে কিন্তু দেব চিংড়ি মাছের জন্য মেন উপকরণ যেটা, সেটা রয়েছে কিন্তু নারকেলের দুধ আর একটু টক দই। তো মামনি বলল দে তাহলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে দিচ্ছি। তো মামনি এখানে চিংড়ি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছে। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু গোনাগুনতে ওই 7-8টাই হয়েছে, যেহেতু বুঝতেই পারছো এটার জন্য তো আর আনেনি বাপি। আর বাপি বলছে যে আমি পাঠালাম যার জন্য তোমরা এই রেসিপিটা করে ফেললে। তো যাই হোক, বাপিও খুশি হয়েছে যে দেখে যে না, তার আনা চিংড়ি মাছগুলোকে আমরা দুভাগে দুটো রেসিপি করে ফেলেছি। তা বাপি বলছে তাহলে ফোন করে দিতে পারতে, তাহলে একটুখানি বেশি করে চিংড়ি মাছ পাঠিয়ে দেবো। বিশ্বাস করো আমাদের বাড়িতে যেহেতু একবারের বেশি দুবার কেউ মাছ খেতেই চায় না, তাই এই কটা মাছই ঠিকঠাক ছিল। তার মধ্যেও দুটো মাছ ছিল যেটা রাত্রে তোমাদের দাদাভাই খেয়েছিল। তো আমরা ওই এক পিস করে খেয়ে নিয়েছি, যেহেতু ইঁচড় ছিল। ইঁচড়টা তো জাস্ট অসাম রান্না করেছিল মামনি। আর আমাদের ওই গাছের এঁচড়টা জাস্ট কি খেতে বলবো বন্ধুরা, তোমরা যদি একবার আসো তোমাদেরকে অবশ্যই করে খাওয়ানো হবে। তো তেল গরম করতে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে গোটা গরম মশলা আর একটু তেজপাতা জিরে কিন্তু ফোড়নে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এর মধ্যে একটুখানি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টমেটো কুচি এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে দেখছো পেঁয়াজটা না একেবারে সেই টুকটুকে পেঁয়াজি কালার, তেলে দিতেই কেমন একটা কালো কালার ট্রান্সফার হয়ে গেল দেখো। তারপরে এই যে দেখো লঙ্কা বাটাটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ওই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু তার যে ফ্লেভারটা সেটা কিন্তু বেরোবে না। মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততই সুস্বাদু হয়ে উঠবে। তো এইভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু একটু হালকা করে জল দেবো, কারণ মশলা পুড়ে যাবে না হলে, আর পুড়ে যাওয়া মশলা কিন্তু টেস্ট আসে না। তাই আমি এখানে একটুখানি কালারের জন্য একটু হলুদ দিয়ে নিলাম। তারপরে একটু ভালো করে কষিয়ে নেবো। তো যতক্ষণ না এর থেকে আবারও তেল ছেড়ে আসছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে। এবার কিন্তু আমি একটুখানি করে জল দেব, কারণ মশলা কষানোর সময় যদি তোমরা একটু অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাও তাহলে কিন্তু খুব সুন্দর মশলাটাও ভাজা হয়ে যায় আর পুড়েও যাবে না, আর এদিকে কিন্তু গ্রেভিটাও সুন্দর চলে আসবে। তারপরে এই যে দেখছো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু দই নষ্ট বা ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই টক দইটা দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে তোমরা মিশিয়ে নেবে। অনেকক্ষণ রেখে তারপর মেশাবে না, সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে।
এরপরে কিন্তু নারকেলের যে দুধটা ছিল সেই দুধটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু গরুর দুধও এখানে ইউজ করতে পারো, নারকেলের দুধ তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই গরুর দুধও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। তো দেখো নারকেলের দুধ দেওয়ার পরেই কিন্তু কালারটা কি সুন্দর চলে এসছে। তো এই রকম কোয়ান্টিটি থাকবে। আমি কিন্তু এখানে জল ইউজ করব না, যতটা জল ওই ফার্স্টে মশলা কষানোর সময় ইউজ করেছি ওইটাই ছিল জল, আর ওটা একটু শুকিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু দুধটা দিয়েছি, আর এই দুধেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর ভালো করে ফুটতে দেবো, আর যেহেতু দুধ দিয়েছি তাই কিন্তু ওপরে এরকম ফেনা টাইপের হয়ে ওঠে, সেটা ভয় পাওয়ার কিছু নেই, দুধ কেটেও যায়নি, কিছু হয়নি। এটাও কিন্তু তোমাদের বুঝতে হবে, খুব হাই ফ্লেমে দিয়ে কিন্তু দুধটা দেবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। খুব ভালো করে দুধটা দিয়েও কিন্তু মিশিয়ে নেবে। আর দেখো মাছগুলোকে আমি একটু জল জল থাকতেই দিয়েছি, কারণ মাছগুলো সেদ্ধ হতেও একটু টাইম লাগবে। তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, তারপরে কিন্তু সুন্দর করে এটা রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর এখনই লাগছে। তো আমি এডিট করছি আর মনে হচ্ছে এখন যদি একটু হতো তাহলে জাস্ট অসাধারণ হতো। আর বাইরে জানো তো বৃষ্টি পড়ছে, আমি এডিট করছি, কি ভালো যে লাগছে, তোমরা শব্দ শুনতে পাচ্ছ কি না জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো অনেক 5-7 মিনিট হওয়ার পরে কিন্তু এরকম কিন্তু জলটা শুকিয়ে এসছে। তো এদিকে তোমাদের সাথে দেখো গল্প করছি আর এদিকে রান্নার রেসিপি শেয়ার করছি। তো আমার রান্না তো প্রায় ডান হতেই গেল, তো অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সেই গরম মশলার দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো কি সুন্দর চারি সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, যেহেতু দুধ তার থেকেও একটু তেল ছাড়ছে, আর দই রয়েছে, প্লাস রয়েছে কিন্তু মশলার একটা